দেখছেন স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। ঠিক এই অনুষ্ঠানে আসার 10 মিনিটের আগে একজন আমাকে ফোন করেছিলেন, সাংবাদিক মনে করে আমাকে ফোন করেছেন। তিনি দেশের যে বর্তমান এই বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে, পলিটিক্যাল যে সিচুয়েশন যেটা আছে, সেই সঙ্গে অনলাইনে যে ধরনের গুজব বা বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, সব কিছু মিলে তিনি একদম একটু কনফিউজড। তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইরা দেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের রাজনীতিটা কোন দিকে যাচ্ছে। হয়তো সাংবাদিক দেখে আমাকে এই প্রশ্ন করেছেন। তা আজকের অনুষ্ঠানে আমরা সেই প্রশ্নটা একটু উত্তর খোঁজার চেষ্টা করবো, দেশ কোন দিকে যাচ্ছে, রাজনীতির বর্তমান আর ভবিষ্যৎ আসলে কোন দিকে। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য দুজন আমাদের সঙ্গে আছেন, একটু পরিচয় করে নিই। আমার সঙ্গে আছেন মোহাম্মদ রাশেদ খান, তিনি সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। আছেন তাজনুবা জাবিন, তিনি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরু করি রাশেদ খান আপনাকে দিয়ে। যেটা বলছিলাম যে একজন ফোন করেছেন যে আসলে দেশে কী চলতেছে। আপনি তো, আমি তো উত্তর দিতে পারিনি, নানা কনফিউশন। আপনি তো পলিটিশিয়ান, একটু বলবেন দেশে চলতেছে কি, কোন দিকে যাচ্ছে রাজনীতি, দেশ। ধন্যবাদ সবাইকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে আমারও একই প্রশ্ন যে দেশ কোন দিকে চলছে। যদিও সরকার বলছে যে দেশ খুব ভালো চলছে, কিন্তু সাধারণ মানুষই যে একের পর এক যে ধরনের আন্দোলন, বিশেষ করে গ্রামগঞ্জের অবস্থা আরও বেশি খারাপ। সেখানে মারামারি, গ্যাঞ্জাম, লাশের পর লাশ পড়ছে। এই খবরগুলো কিন্তু গণমাধ্যমে আসছে না। আমার নিজ জেলা ঝিনাইদহতে আজকেও শোলকোপা উপজেলা, সেখানেও দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, এবং এই সংঘর্ষ প্রায়ই আমরা লক্ষ্য করি। আপনি যদি সাংবাদিক হিসেবে, আপনার কাছে আমার থেকে আরও ভালো তথ্য রয়েছে। গ্রামের বা মফস্বল শহরের অবস্থাগুলো খুবই খারাপ। আওয়ামী লীগের উৎপাত হয়তো ঢাকা শহরে আমরা খুব কম দেখছি, কিন্তু গ্রামগঞ্জে কিন্তু এখনও তাদের সেই আধিপত্য, তাদের সেই সামাজিক দল হিসেবে রাজনীতি, সেটা কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে। এবং ঢাকা শহরে আমরা দেখছি যে ট্রাফিক সমস্যা, বিশেষ করে মানুষ ঘর থেকে বের হওয়ার পরেই এক ধরনের বিরক্ত মানুষ হয়ে যায়, কারণ রাস্তায় গাড়ি আসলে চলে না। আমি এই টকশোতে আসার আগে অসংখ্য সময় কিন্তু রাস্তায় আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো এই যে একের পর এক সমস্যা, এই সমস্যাগুলো আসলে সমাধান করার দায়িত্ব কার ছিল? অন্তর্বর্তীকালীন সরকারের ছিল, কিন্তু সরকার সেই তার প্রায়োরিটি সেটা আসলে সরকার মূল্যায়ন না করে সরকার আসলে বাগডুম নিয়ে আমার কাছে মনে হয় ব্যস্ত রয়েছে। যেমন এই ট্রাফিক সমস্যা যদি আপনি সমাধান না করতে পারেন, তাহলে এই রাষ্ট্রকে কোনোভাবে আপনি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে দেখাতে পারবেন না। রাস্তাঘাটগুলো দেখেন যে বিভিন্ন জায়গায় খোঁড়াখুড়ি চলছে। মানে হাসিনার আমলেও যে উন্নয়ন দেখেছি, সরকারও সেই উন্নয়নের মধ্যে রয়েছে। হাসিনার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বৈশিষ্ট্যের মধ্যে কোনো আমরা অমিল পাচ্ছি না। 2 দিন পর পর শাহবাগ অবরোধ করা হচ্ছে, যমুনা ঘেরাও করা হচ্ছে, কাকরাইল মোড় বন্ধ করা হচ্ছে, প্রেস ক্লাবের সামনে অবরোধ করা হচ্ছে। তো এইভাবে তো আসলে রাষ্ট্র চলতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের আসলে পুলিশের উপরে, র্যাবের উপরে, অন্যান্য বাহিনীর উপরে যে ধরনের আসলে আপনার নিয়ন্ত্রণ থাকা দরকার ছিল, আমার মনে হয় যে কোনো নিয়ন্ত্রণ সরকারের বাহিনীগুলোর উপরে নাই। এর কারণটা কি? এর কারণটা হলো যে সরকার যেহেতু আসলে নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে আসেনি, এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বড় ধরনের একটি বিরোধ তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলো কিন্তু সরকারকে ওইভাবে আর সহযোগিতা করছে না। যেখানে দলগুলোর সবথেকে বড় চাওয়া যে আপনারা আপনাদের একটি পরিকল্পনা প্রকাশ করেন, আপনারা কি করতে চান তার একটি প্ল্যান প্রকাশ করেন। সরকার এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে বাগডুম খেলছে। নির্বাচন নিয়ে আমার কাছে মনে হয় যে চোর পুলিশ খেলতেছে। এই কারণে দলগুলো, ঠিক আছে, তোমরা যেহেতু আমাদের সহযোগিতা করতেছো না, আমাদের কথা শুনতেছো না, তোমাদেরকে আমরা কেন সহযোগিতা করবো? বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে, যে কারণে সর্বত্র আমরা সমস্যা দেখছি। এই সমস্যা শুধুমাত্র রাস্তায় না, রাস্তায় যে শুধুমাত্র আন্দোলন হচ্ছে এটি না। আমার মনে হয় ভিতরে ভিতরে ওই যে শেখ হাসিনা তো পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার যে আওয়ামী সুবিধাভোগীরা ছিল, তারা সচিবালয়ে রয়েছে, পুলিশে রয়েছে, র্যাবে রয়েছে, বিজিবিতে রয়েছে, প্রত্যেকটা সেক্টর এবং দপ্তরও রয়েছে। তারাও কিন্তু এইগুলো দেখে এক ধরনের অট্ট হাসি আসছে। তারাও সরকারকে সহযোগিতা করছে না। তার মানে কি? তার মানে বিপ্লবের পরে সরকারের যে ধরনের ভূমিকা নেওয়া দরকার ছিল, যে সর্বত্র হাসিনার ফেসিবাদকে উপরে ফেলা, যদি সরকার সেই কাজটি করতে পারেনি, এই কারণে রাষ্ট্রে আমরা এখন তাল বেতাল অবস্থা দেখছি। আচ্ছা, আমি তাজনুবা জাবিন আপনার কাছে জানতে চাইবো, এই যে হঠাৎ করে দেখছি যে আজকে যদি দেখি অনেকগুলো ঘটনা ঘটলো, এবং সবারই একটাই লক্ষ্য, হুমকি, রোড টু যমুনা। কিছু হলেই এখন হচ্ছে দাবি আদায় যদি না মানা হয়, একটা আলটিমেটাম দিয়ে দিচ্ছে, এর মধ্যে না হলে রোড টু যমুনা যমুনা ঘেরাও করা হবে। মানে এই রাস্তা তো আপনারাই দেখালেন, এনসিপি তো দেখালেন যে কীভাবে যদি যমুনা ঘেরাও করা যায় তাহলে দাবি আদায় হয়ে যায়, তাদের দাবি সহজে দাবি আদায় করে নেওয়া যায়। মানে এটা কি এক ধরনের এখন একটা বিশৃঙ্খল পরিবেশে, যেটা একদম আসলে কন্ট্রোল করাও মুশকিল হয়ে যাচ্ছে সরকারের জন্য? ধন্যবাদ আপনাকে রাশেদ ভাই এবং
দর্শক যারা দেখছেন শুভেচ্ছা। মানে মোটা দাগে যদি দাঁড়ায় যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন ছিল সেটার পরেই বাকি আন্দোলনগুলো শুরু হয়েছে এবং এটার দায় অনেকটা যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বা তাদের বিচারের দাবিতে জুলাই ঘোষণাপত্রের দাবিতে যে আন্দোলন তুলেছিল ওটাই শুরু বা ওটার উপরই দায়টা বর্তায়। আসলে প্রত্যেকটা গোষ্ঠী বা প্রতিষ্ঠান যার নিজ নিজ যে দাবিতে যে আন্দোলন করছে বা রাজপথে নামছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাম্যর বিচারের দাবিতে বা নগর ভবন ঘেরাও বলেন বা রাজস্বতে এই যে কর্মবিরতি চলছে, সবাই কিন্তু যার যার নিজস্ব দাবিতে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু নামছে। কিন্তু এখানে আমি দুইটা জিনিস বলতে চাই। একটা হচ্ছে যে এখানে সরকারের বিশাল একটা ভূমিকা আছে এবং বিশাল একটা ব্যর্থতা আছে। কারণ এই যে এই জিনিসগুলো দাবিগুলো আমি বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন গোষ্ঠীর যে দাবিগুলো, এই প্রত্যেকটা সমস্যা দেখছি যে মানে একদম এক্সট্রিম হয়ে যাওয়ার পরে সরকার থেকে একটা সলিউশন আসে। কিন্তু এইগুলো কিন্তু সব যৌক্তিক দাবি। তাহলে এখানে অন্তর্বর্তী সরকারটা নির্দলীয় হতে পারে, কিন্তু 9 মাস হয়ে গেছে, যথেষ্ট ভঙ্গুর অবস্থায় তারা এই সরকারের দেশের দায়িত্ব নিয়েছে। এবং যেরকম রাশেদ ভাই বলছিলেন, একটা মানে বিশৃঙ্খল আইন শৃঙ্খলাকে নিয়ে এবং সামরিক বেসামরিক আমলাতন্ত্র নিয়ে এই মানে প্রশাসন আর সরকার কিন্তু এখন দুটো পক্ষ, এক না অন্যান্য রাজনৈতিক সরকারের মতো। তাহলে এরকম একটা নাজুক পরিস্থিতিতে সরকার যখন দায়িত্ব নিচ্ছে এবং দেশ চালাচ্ছে, তখন কিন্তু তাদের বিচক্ষণতা দূরদর্শিতার আরও প্রয়োগ আমরা কিন্তু আশা করি, যে জায়গাটায় সরকার একেবারে ব্যর্থ। এখন যে বলি যে এনসিপি এই পথটা দেখিয়েছে, যে যমুনায় যাওয়ার পথটা দেখেন, ওই মুহূর্তে যখন তৎকালীন রাষ্ট্রপতি পালিয়ে গেলেন বা চলে গেলেন, দেশ ত্যাগ করলেন, এটা এবং এর আগে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে প্রায় ১,৫০০ মানুষ শহীদ এবং ২০,০০০-২৫,০০০-এর মতো মানুষ আহত, এবং আমরা কিন্তু বিচারের কোনো স্পষ্ট রূপরেখা পাচ্ছিলাম না। নির্বাচন এবং সংস্কার কেন্দ্রিক আমাদের সব আলোচনা বা রাজনীতিগুলো হচ্ছিল। এই অবস্থায় আসলে ছাত্র জনতার এটা পুরো বাংলাদেশের একটা গণ দাবি ছিল। সো এটা ওই মুহূর্তে ছাত্র জনতা অন্তর্বর্তী সরকারকে দায়ী করে ওই আন্দোলনটা শুরু করেছে। কিন্তু এই আন্দোলনটাই যে বাকি গোষ্ঠীগুলোকে তাদের যুক্তিগুলা অবশ্যই যৌক্তিক, তাদের দাবিগুলা অবশ্যই যৌক্তিক, কিন্তু এটা সরকারের এখানে কিন্তু হস্তক্ষেপটা আরও শক্ত হওয়া উচিত এবং আরও নমনীয় এবং আন্তরিক হওয়া উচিত যে দাবিগুলো আসছে। এবং এটার দায় আমি আসলে ওরকম একটা জাতীয় স্বার্থে, কারণ আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগ শুধু এনসিপি বা কোনো একটা রাজনৈতিক দলের জন্য হুমকি না। আমি সবসময় বলি যে আওয়ামী লীগ কিন্তু জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, কারণ ঠিক পাশের দেশেই কিন্তু এরা পালিয়ে আছে এবং আমাদের সার্বভৌমত্বের প্রশ্নের জন্যও কিন্তু এটা একটা হুমকি। তাদের বিষয়ে একটা সুস্পষ্ট একটা প্রিসাইজ একটা আলাপ আসতে হবে যে এইভাবে আওয়ামী লীগ, যেমন এখন আপনি যদি নির্বাহী বিভাগে এটা যদি আদেশে যদি এটা নিষিদ্ধ হতো তাদের রাজনৈতিক কার্যকলাপ, এটা কিন্তু আবার ফিরে আসার একটা সম্ভাবনা থাকতো। এখন যেহেতু আইসিটিতে তাদেরকে দলগতভাবে বিচার করার একটা বিধান যুক্ত হয়েছে এবং এর পরবর্তী নির্বাচনের তাদের বিচারের আগ পর্যন্ত রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যকলাপ ওই আন্দোলনের মাধ্যমেই কিন্তু আমরা এই প্রিসাইজ ঘোষণাগুলো পেয়েছি। সো এটা কিন্তু কোনো এনসিপি বা কোনো রাজনৈতিক দলের একক আন্দোলন ছিল না। তো এটার সাথে বাকি গোষ্ঠীর আন্দোলনগুলোকে আমি ব্যক্তিগতভাবে মেলাতে চাই না, কিন্তু বাকিদের দাবিগুলোও কিন্তু যথেষ্ট যৌক্তিক এবং এগুলো নিয়ন্ত্রণে সরকার কিন্তু ব্যর্থ। আচ্ছা রাশেদ খান, আপনি একটা নিশ্চয়ই গতকাল কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ একটা বক্তব্য আপনি শুনেছেন। তিনি এক পর্যায়ে বলেছেন, কুমিল্লার উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে কুমিল্লার অনেক উপজেলায় বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলতেছে এবং বিএনপি নেতাদের তিনি মানে সতর্ক থাকার জন্য বলছেন যে আপনাদের ভালোর জন্যই বলছি যে অনেক জায়গায় বিএনপির কাজকর্ম এখন আওয়ামী লীগের টাকা চলতেছে। আসলে কি আসলে তাই? আমার মনে হয় এই প্রশ্ন বিএনপির কোনো নেতাকে করলেই ভালো। আপনারা যেহেতু রাজনীতি করেন, আসলে কি তাই? তারপরে বিএনপির সাথে যেহেতু আমাদের যুগপৎ আন্দোলনের সম্পর্ক ছিল বা আছে, যে কারণে অনেকে প্রশ্ন করে, আপনিও সেই প্রশ্ন করলেন। দেখেন, হাসনাত আবদুল্লাহ যেটি সম্ভবত তার এলাকার প্রসঙ্গ টেনেই এই কথা বলেছে। তো আমার যেটি মনে হয় যে তাদের নিজেদের রাজনীতি আসলে কার টাকায় চলছে সেটিও কিন্তু মানুষ জানতে চায়। বিশেষ করে আমরা দেখেছি ইফতার প্রোগ্রাম একটি 5 স্টার হোটেলে করলো
এরপরে অনেকগুলো বড় বড় প্রোগ্রাম করলো, সেখানে আমরা দেখেছি যে কেউ কেউ মানে খালেদা জিয়ার দাবিতে, হাসান ভাইয়ের দাবিতে এসেছে। অর্থাৎ এই যে লোক ভাড়া করে আনার যে রাজনীতি, সেটাও আমরা দেখেছি। এই টাকাগুলো আসলে কই থেকে আসলো সেই প্রশ্ন কিন্তু আমার না, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখেছেন, আই থিঙ্ক আপা মনে হয় দেখেছে, মানুষ কিন্তু জানতে চায়। একই সাথে তাদের আরেকজন নেত্রী ডক্টর জারা, তিনি কিন্তু জানতে চেয়েছেন, বিশেষ করে সার্জিস আলমের বিষয়ে যখন প্রসঙ্গ আসে। তো ঠিক সত্য যে বিএনপির বিষয়ে যেমন মানুষ জানতে চাচ্ছে বা আমাদের বিষয়েও জানতে চাচ্ছে। একটা সময় আমরা যখন নতুন রাজনীতি শুরু করি, তখন আমরা কিন্তু ফেসবুকে আমরা অর্থ কালেকশন করার জন্য আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। মানুষ কিন্তু বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে আমাদেরকে টাকা পাঠিয়েছে, যে কারণে অনেক সময় আমাদেরকে বিকাশ রকেট অধিকার পরিষদও বলা হয়েছে। তো রাজনীতি করলে কিন্তু এই প্রশ্নগুলো আসা খুব স্বাভাবিক। তো আমার মনে হয় যে যে কথাগুলো বলা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের টাকায় পরিচালিত হচ্ছে, আমার মনে হয় এই ধরনের কথা হাসনাতের মতন মানুষের কাছ থেকে না বলাটাই আসলে উত্তম। কারণ বিএনপি একটি মজলুম দল। দীর্ঘ 14-15 বছর বিএনপি যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, একই সাথে জামাত ইসলামও সেই একই ধরনের নিপীড়নের শিকার হয়েছে। আর আমাদের আন্দোলন 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে আমরা শুরু করেছি। নিশ্চয়ই আপনি দেখেছেন, যখন আসলে রাজপথে নামার মতন কেউ ছিল না, আমরা কিন্তু কয়েকটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা পল্টন বলেন, প্রেস ক্লাব বলেন, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমরা ছাড়া কেউ আওয়াজ করার মতো কেউ ছিল না। সুতরাং যাই হোক, হাসনাতরা পরবর্তীতে 2024 সালে যে কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, ওয়েলকাম। কিন্তু আমার মনে হয় যে জাতীয় ঐক্য সংহতি ভেঙে পড়ে এ ধরনের কোনো বক্তব্য আসলে, বিশেষ করে হাসনাত, যাদেরকে মানুষ মনে করে যে আবাবিল পাখির ন্যায় শ্রদ্ধা করে, তাদের মুখ থেকে এ ধরনের শব্দ চয়ন, এ ধরনের কথা আসলে আসলে জাতীয় ঐক্য সংহতি থাকে না। এর আগেও তারেক রহমানকে নিয়ে নানান ধরনের কথাবার্তা কিন্তু এসেছে। হাসনাতও একবার তারেক রহমানকে নিয়ে নানান ধরনের প্রশ্ন করার চেষ্টা করেছে, সেটি নিয়েও সমালোচনা হয়েছিল। তো যাই হোক, আবার যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে হাসনাত আব্দুল্লাহ যখন সবাইকে ডেকেছে, অনেকে কিন্তু আহ্বানে সাড়া দিয়েছে, অনেকে দেয়নি। এর কারণটা কি? কারণটা হলো এই ধরনের আপনি সবাইকে ডাকবেন, ডাকার পরে আবার অন্য দলগুলোকে ইনসাল্ট করবেন, এটি আসলে কোনোভাবেই ঠিক না। তো আপনি যে প্রশ্ন করলেন, সেই প্রশ্নের উত্তর যদি আমি বলি, বিএনপি আওয়ামী লীগের টাকায় পরিচালিত হয়। বিএনপি আসলে এই ধরনের দল না। রাজপথে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যখন আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে, তখন কিন্তু তাদেরকে বিএনপি প্রতিহত করে, এরকম দৃশ্যও কিন্তু আমরা দেখেছি। আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু শক্তি রয়েছে, আমরাও সর্বাত্মক চেষ্টা করছি, জামাত ইসলাম চেষ্টা করছে, এনসিপিও চেষ্টা করছে। তবে এই যে আমাদের সামগ্রিক চেষ্টা, এই চেষ্টার মাধ্যমে যেমনিভাবে হাসিনার পতন হয়েছে, এই চেষ্টা যদি কোনোভাবেই ভেঙে পড়ে, হাসিনা কিন্তু কামব্যাক। আপা যেটি বললেন যে তাদের যারা মানে আওয়ামী লীগের যারা গুন্ডা পান্ডারা, মাস্তান, মাফিয়ারা, তারা কিন্তু প্রতিবেশী রাষ্ট্রেই কিন্তু আমাদের পাশেই পালিয়ে রয়েছে। সুতরাং আপনাকে ভাবতে হবে, জাতীয় ঐক্য সংহতি যদি ভেঙে পড়ে, তাহলে কিন্তু আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আজকে দেখেন, আমার মনে হয় যে আজকের দিনে আওয়ামী লীগ এই 9 মাসের মধ্যে সবথেকে বড় মিছিল করেছে এবং সবথেকে বেশি মিছিল করেছে। আজকে তাদের প্রধান কার্যালয়ের সামনে পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু মিছিল করেছে। হ্যাঁ, ঠিক আছে, কয়েকজন গ্রেপ্তার হয়েছে। এছাড়া পল্টনে মিছিল করেছে, ধানমন্ডিতে মিছিল করেছে, সারা দেশের বিভিন্ন জায়গায় মিছিল করেছে। এই যে আওয়ামী লীগ দুঃসাহস পাচ্ছে, দুঃসাহস কীভাবে পেল? একদিকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করলে আসলে কি হয়? আওয়ামী লীগের খুব বেশি ক্ষতি হয়নি। আমরা তো দেখেছি আসলে 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ তো আসলেই সাংগঠনিক কার্যক্রম ওইভাবে প্রকাশ্যে পরিচালনা করতে পারছিল না। সুতরাং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হইলেই কি না হইলে তাদের সমস্যা কি? আমরা কি বলেছিলাম? আপা অনেক কথা বলেছেন, আমি সেটি প্রেক্ষিতে বলি। দেখেন, আমরা বলেছিলাম যে আওয়ামী লীগকে জাতীয় সংলাপ আহ্বান করার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। এইটার জন্য কিন্তু বিচার বিভাগের ওই রায় হবে এই পর্যন্ত আমাকে অপেক্ষা করার কোনো প্রয়োজন ছিল না। খুব সহজ, প্রত্যেকটা দলকে আপনি ডাকতেন, দলগুলোর মতামত আপনি শুনতে চাইতেন যে দলগুলো কি চায়। এরপরে আপনি আন্তর্জাতিক মহলকে বলেন, দেশের মানুষকে বলেন, বা অন্যান্য স্টেক হোল্ডার, তাদেরকে বলতে পারতেন যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে তারা আওয়ামী লীগকে চায় না। সুতরাং সবার সম্মিলিত সিদ্ধান্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ না করে যে ক্ষতিটা করেছেন, দেখেন, আব্দুল হামিদ পালাতে পারতো না, আব্দুল হামিদের পরে আরও অনেকে পালিয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগকে যদি আপনি দল হিসেবে নিষিদ্ধ করতেন, তাহলে তাদের প্রত্যেকটা ডামি এমপির, আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গদের পাসপোর্ট বাতিল হতো, সম্পদ বাজেয়াপ্ত হয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো। এরকম আওয়ামী লীগের সংগঠন হিসেবে নতুন কেউ ওই নিষিদ্ধ সংগঠনে যুক্ত হওয়ার দুঃসাহস দেখাতো না, এমনকি মিছিল করারও দুঃসাহস দেখাতো না যে নিষিদ্ধ সংগঠন হিসেবে আমরা যদি রাজপথে নামি আমাদেরকে গ্রেপ্তার করবে। কিন্তু সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে আওয়ামী লীগের আসলে কিচ্ছু করা যায়নি। জি,
তাজুমা জামান, এই প্রশ্ন নিয়ে যদি আপনার কাছে একটু আসি, আপনি কয়েক জায়গায় দেখছি যে বিএনপির যদি বলি, বিএনপির কর্মী সংগ্রহ একটা অভিযান চলছে, সেখানে আমি দেখলাম যে চিটাগংয়ে আমির খসরু তিনি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে একটা জিনিস যে বলার চেষ্টা করেছেন যে যেসব আওয়ামী লীগ সমর্থক আছে যারা এই গণহত্যার সাথে জড়িত না, কিংবা এই আন্দোলনের সঙ্গে বা এই অভ্যুত্থানের সময় তাদের ভূমিকা খারাপ ছিল না, তারা ইচ্ছা করলে বিএনপিতে যুক্ত হতে পারে। আওয়ামী লীগ যে বিশাল একটা সমর্থক গোষ্ঠী আছে, এখন কি এদেরকে দলে নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে আপনারা যারা আছেন সবাই মিলে একটা প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছেন কিনা? রাশিদ ভাইয়ের এই কথাটাতে আমি একমত যে আমাদের জাতীয় ঐক্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে, এবং আওয়ামী লীগ প্রশ্নে তো এটা আরও বেশি প্রয়োজন। এবং এখন গত 16 বছর আপনি যদি তাকান, কম সময় না, কিন্তু এই সময়ে দুইটা প্রজন্ম মানে আওয়ামী লীগের, আমি তো বলতাম যে ইটে ইটে আওয়ামী লীগ হয়ে গেছে। মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু এদের সংশ্লিষ্ট, আওয়ামী লীগ সংশ্লিষ্ট লোকজন, আপনি জেলা উপজেলা বিভিন্ন ওয়ার্ডে বলেন, পাড়ায় পাড়ায় তৃণমূল পর্যায়ে তাদের সমর্থক গোষ্ঠীর কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আইনশৃঙ্খলা বা দেশের যে একটা অবস্থা, এখন কিন্তু এরা সব জায়গায় পুনর্বাসিত হতে চাইবে। আমি বলছি না যে যারা সরাসরি দুর্নীতির সাথে যুক্ত ছিল, অনিয়মের সাথে যুক্ত ছিল, তারা কিন্তু সবাই যে পালিয়ে যেতে পেরেছে বা সবাই যে ধরা পড়েছে, কিন্তু এরকম না, অজস্র। কারণ 16 বছর একটা বড় সময় তাদের এই সাম্রাজ্যটা গড়ে তোলার জন্য। এখন আমরা যদি ভোটের রাজনীতির দিকে শুধুমাত্র বিবেচনা করে এদেরকে আবার পুনর্বাসিত করি, কারণ এটা আপনারা মানেন বা না মানেন, আমরা সবাই জানি, আমরা টকশো টেবিলে মানি বা না মানি, দীর্ঘ সময় 16 বছর ধরে এরা কিন্তু লুটপাট করেছে, অনেক অনেক আর্থিক লুটপাট কিন্তু হয়েছে। এই টাকাগুলা দিয়ে কিন্তু এখন তারা এটা কিন্তু তাদের পুনর্বাসনের মূল অস্ত্র, এটা আমরা সবাই জানি। কিন্তু তারা যদি শুধু ভোটের রাজনীতি করার জন্য আমরা যদি তাদেরকে আবার পুনর্বাসিত করি, তাহলে কিন্তু ওই জায়গাটা আবার রয়ে যাচ্ছে। সো এটার ব্যাপারে কিন্তু আমাদের জাতীয় ঐক্যে পৌঁছাতে হবে যে আমরা যদি এই যে হাসনাত যে কথাটা বলেছে, আমি যদিও তার পুরো বক্তব্যটা শুনিনি, যে বিএনপির ওনাদের টাকা চালা, অবশ্যই বিএনপি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের নিজস্ব ফিনান্সিয়াল পলিসি আছে, কিন্তু এটা বুঝাতে বলেছে যে এই পুনর্বাসনটা, সেটা যেরকম বিএনপির জন্য সেটা কিন্তু এনসিপির জন্য প্রযোজ্য। এনসিপিও নিশ্চয়ই টাকা নিয়ে তাদেরকে যদি পুনর্বাসিত করে, এটা কিন্তু শুধু ভোটের রাজনীতির বা ক্ষমতা দখলের জন্য, এটা শর্ট টার্মে হয়তো আপনাকে কোনো কিছু দিবে, কিন্তু ইন লং রান কোনো মানে রাজনৈতিক দল কিন্তু দাঁড়াবে না। আমাদের দেশের এখন যে রাষ্ট্র কাঠামো এবং আমাদের যে সমস্যার মূলে, আমাদের কিন্তু গণতন্ত্র শুধু রাষ্ট্রে না, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহিতা, এগুলো সবচেয়ে বেশি প্রয়োজন। আপনাদের দলের স্ট্যান্ড কি, যে কেউ আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি আমার কথাতেই নিশ্চয়ই এটা পরিষ্কার, কারণ হচ্ছে এই ভুলটা কখনোই আমরা করতে চাইবো না, এবং আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবচেয়ে বেশি সোচ্চার। আর এটা কেন হয়, এই পুনর্বাসনটা বা এই ধরনের লোক ভারী করা বা বিভিন্ন জায়গায় তাদেরকে পজিট করা, এটা কেন হয়? ভোটকে বা নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু মেইনলি এই জিনিসটা হয়ে থাকে। এজন্যই আমি বললাম যে শর্ট টার্মে হয়তো এটাতে কোনো উপকার হতে পারবে, কিন্তু লং টার্মে এটা হতে পারবে না, কারণ তারা 16 বছর এই সাম্রাজ্য, এই স্বৈরশাসকের সাম্রাজ্য কিন্তু 16 বছর ছিল, এবং এটাকে যদি একদম সমূলে মানে একদম উপড়ে ফেলতে হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঐক্য, এই যে ভাই যেটা বললেন, ঐক্যের জায়গায় থাকতে হবে। আরেকটা কথা আমি একটু বলি, যে যেটা বললেন ফিনান্সিয়াল পলিসি, আপনি প্রশ্ন করেছেন বিএনপির, ভাই আমি একটু বুঝতেছি যে এনসিপির কথা বলছেন। আমাদের আসলে হাসনাতের যে একটা গাড়ি বহরের শোডাউন বা জারার প্রশ্ন করা, এটা বোধহয় রোজার মধ্যে সার্জিসের সরি। সো এই ব্যাপারটা মীমাংসিত, আমরা এটা অ্যাড্রেস করেছি, আমরা বলেছি যে এটা থেকে আমরা শুধরানোর চেষ্টা করছি, এবং খুব শীঘ্রই আজকেও আমি আমাদের গঠনতন্ত্রের খসড়ার মিটিং ছিল, এবং ফিনান্সিয়াল পলিসি, নিবন্ধন, এসব নিয়ে কিন্তু খুব শীঘ্রই আমাদের অনেক তাড়া এবং আমাদের অনেক কাজ। এবং এনসিপি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যেসব মানুষের যেসব জায়গায় আপত্তি আছে, সেই জায়গাগুলো অ্যাড্রেস করেই সামনে আগাবে। আচ্ছা, এক দর্শক আছে, ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি আপার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আপা,
জি বলেন। এনসিপি একটা এখন ছাত্র কোনো সংগঠন নয়, এটা একটা রাজনৈতিক দল। তো আপনার এরা ডাকলেই যে বিএনপি কিংবা আপনারা যাবেন, এটা কি আসলে কতটা যুক্তিযুক্ত? আচ্ছা, বুঝতে পারি। হ্যাঁ, একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো, আমরা কিছু হলে এখন রাজপথটা অবরোধ একটু আহ, করে ফেলি, এটাকে একটু কমিয়ে আনা যায়? রাশিদ খান, আপনাকে এটা জিজ্ঞেস করবো যে আপনার আমি ফেসবুক পোস্টগুলো ফলো করি, দেখছিলাম সেখানে মানে আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে যে আপনি মানে এই সরকারের একজন কট্টর সমালোচকদের মধ্যে একজন, বিভিন্নভাবে এই সরকারের সমালোচনা করেন। আরেকটি বিষয় যদি আমি এর সাথে একটু যুক্ত করি যে গতকাল খুলনায় বিএনপির একজন নেতা, তিনি মানে আমি অভিযুক্ত দিয়ে তারপরে বলছি, তিনি বলেছেন যে এই সরকারে দুজন এনসিপি মার্কা উপদেষ্টা আছেন এবং তাদের সরান, যদি না সরতে চায় তাহলে জোর করে সরিয়ে দেয়। এই যদি উপদেষ্টা পদত্যাগ না করে তাহলে আসলে নির্বাচনটা সুষ্ঠু হবে না। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন নিয়ে যে আলোচনা হচ্ছে, নির্বাচন দ্রুত দেওয়া, সেখানে সরকার আসলে কতটা নিরপেক্ষ থাকতে পারবে বলে আপনি মনে হচ্ছে? ধন্যবাদ আবারও দর্শকবৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এই সরকারের শপথ নেওয়ার পরের দিন থেকে বলা যায় যে আমি সরকারের সমালোচনা করি, একই সাথে সরকারের ভালো কাজগুলো নিয়েও প্রশংসা করার চেষ্টা করি। কিন্তু সরকারের সমালোচনা যদি না করি তাহলে সরকার আসলে আমার কাছে যেটি মনে হয় যে ভুল পথে পরিচালিত হবে। আমার মনে হয় যে যখন থেকে আসলে সরকারের সমালোচনা শুরু করেছি তখন অনেকে আসলে সরকারের বিরুদ্ধে কথা বলতে এক ধরনের হেজিটেশনে ভুগত। কিন্তু এই সরকারের উপদেষ্টাদের অনেকে যেহেতু আমার পরিচিত অনেক আগে থেকেই, সেহেতু আমি জানি যে তারা আসলে কতটুকু কাজ করতে পারবে বা পারে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এদেরকে আসলে খুব বেশি সময় দিলে এরা আরও বেশি বিতর্কিত হবে এবং রাষ্ট্রের অবস্থা খুবই বিশৃঙ্খল হবে। দেখেন, আজ থেকে 8 মাস আগে এই টকশোতে আপনার এই টেলিভিশনে এসে আমি যে কথাগুলো বলে গিয়েছি, যে অনুমানগুলো করেছি, আজকে তার ফলাফল মিলতেছে না, সত্যতা পাচ্ছেন না। আমি বলেছিলাম যে এরা কিচ্ছু করতে পারবে না। আমি আজকেও বলে যাচ্ছি আগামী 9 মাস পরেও এরা কিচ্ছু করতে পারবে না। কারণ এইখানে যে উপদেষ্টা পরিষদে যেসব লোকজন রয়েছে, মুজিববাদী সৈনিকরা রয়েছে, এদেরকে তো মানুষ বিশ্বাস করে না। একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পারফরমেন্স, এই পারফরমেন্স দিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। একটা ম্যাচ খেলতে অনেকের সহযোগিতা লাগে। দেখেন, আমরা লক্ষ্য করছি যে এইখানে একমাত্র ইউনূস খেলতেছে। হ্যাঁ, তিনি ছক্কা মারতেছেন, 4 মারতেছেন, ভালো কথা, কিন্তু ম্যাচ জিততে পারতেছেন না। এই উপদেষ্টা পরিষদে অসংখ্য বিতর্কিত ব্যক্তি রয়েছে এবং দেখেন, একটা সময় আমি দেখেছি এই উপদেষ্টা পরিষদে বা সরকারের বিভিন্ন জায়গায় যাদেরকে বসানো হয়েছে সরকারের সমালোচনা করত। যারা সরকারের সমালোচনা করতো তাদেরকে বিভিন্নভাবে সরকারের মধ্যে ঢোকানো হয়েছে। এখন সুশীল সমাজ বলতে আমরা যাদেরকে বুঝতাম তারা কেউ আর নাই, সবাইকে প্যাক করা হয়েছে। তাহলে সরকারের সমালোচনা কে করবে? আমাকে, আপনাকে করতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যদি সরকারের সমালোচনা আপনি না করেন, সেই সরকার আরেকটি হাসিনা হবে। সুতরাং আমরা বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা চাই, আমরা কোনো হাসিনা চাই না। সেই কারণে আমি সরকারের যে ভুল ভ্রান্তি সেগুলো নিয়ে আমি সমালোচনা করি। দেখেন, আব্দুল হামিদ পালিয়ে গেল, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে আপনি নিষেধাজ্ঞা দিলেন, কিন্তু এই নিষেধাজ্ঞা তো আপনি যে প্রথম যে বৈঠকটা উপদেষ্টা পরিষদের, সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগ আর সাংগঠনিক কার্যক্রম বিচারের আগে পরিচালনা করতে পারবে না। অর্থাৎ আপনি প্রথম বৈঠকে যে সিদ্ধান্ত নিলেন সেইটা আপনি 8-9 মাস পরে এসে আপনি গেজেট প্রকাশ করলেন, এই যে জনগণকে আইওয়াশ করা। আর আমার প্রশ্ন হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে একটি খসড়া আইন তৈরি করা হয়েছিল আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যেটা ক্যাবিনেটে উপস্থাপন করা হয়েছিল। তখন কেন এই উপদেষ্টারা সেটার পাশ করলো না? কারা বাতিল করলো? তদন্ত করতে হবে না? পরবর্তীতে আপনি যমুনা ঘেরাও করলেন, এইখানে প্রশ্ন এসেছে বা আপাও বলেছেন। দেখেন, যমুনা ঘেরাওয়ের পথটা এনসিপি দেখিয়ে দিয়েছে। এনসিপিকে কি বলা হয়? কেউ কি বলবে এনসিপি বিরোধী দল? আপা যতই দাবি করুক বা আমি যতই দাবি করুক, নাহিদ যতই দাবি করুক যে এনসিপি বিরোধী দল, কেউ মানবে? এই এনসিপি গঠিত হয়েছে তো একজন সরকারের উপদেষ্টার নেতৃত্বে, এবং আমরা যেহেতু তাদের সাথে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি, আমরা তো জানি উপদেষ্টা নাহিদ ইসলাম এখন তো সাবেক হয়েছেন, তার বাসায় এনসিপির সমস্ত পরিকল্পনা হয়েছে এবং সেই দল গঠনের সাথে মাহফুজ আলম, আসিফ মাহমুদ থেকে শুরু করে হাসনাত, সার্জিস, নাহিদের বাসায় আলোচনা হয়েছে। সুতরাং এইটাকে কোনোভাবে আপনি বলতে পারেন না বিরোধী দল। আমি বলছি না সরকারি দল, মাঝখানে একটা জায়গায় রাখেন, কিন্তু বিরোধী দলও না। তো তারা যখন এইভাবে যমুনাটা ঘেরাও করে, জগন্নাথের শিক্ষার্থীরা কি বলেছে? চল যাই যমুনায় যাই। তা আমার কথা হলো, পরবর্তীতে এই যে আমরা বলছি যে একটা রোডম্যাপ প্রকাশ করেন, নির্বাচনের রোডম্যাপ, আপনারা কি করতে চান পরিকল্পনা প্রকাশ করেন। তা আপনি যখন করবেন না, আমার কথা শুনবেন না। ডিসেম্বরের মধ্যে আমরা বলেছি, প্রধান উপদেষ্টা আজকেও বলেছে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, কোনোভাবেই 26শে জুন অতিক্রম করবে না।
কিন্তু জুনে কোনোভাবে ইলেকশন তো হয় না। এই যে এই মুহূর্তে যে ধরনের বৃষ্টি হচ্ছে, কিছুদিন আগে যে ধরনের আপনার রোদ ছিল, গরমে ঘর থেকে বের হওয়া যায়নি, যে অবস্থা ছিল, আর এই মুহূর্তে বৃষ্টির যন্ত্রণায় আপনি রাস্তায় যেতে পারতেছেন না, এই সময় কি ইলেকশন হয়? আর জুনের সময় তো কাল বৈশাখী ঝড় শুরু হয়। সুতরাং ইলেকশন করার পারফেক্ট সময় হলো ডিসেম্বর। ডিসেম্বরের বাইরে যদি আপনি অতিক্রম করেন তাহলে কিন্তু আন্দোলন শুরু হবে। যমুনা তো ঘেরাও করার জন্য অনেকে বলতেছে যে আমরাও যমুনা ঘেরাও করব, পথ তো দেখিয়ে দিয়েছে, যেই হোক দেখাই দিয়েছে। সুতরাং যমুনা ঘেরাওয়ের আন্দোলনটা শুরু হলে সরকারের অবস্থা কি হবে? আর এই মুহূর্তের আন্দোলন নিয়ে আমার একটি সন্দেহ তৈরি হচ্ছে, সেটি হলো যে সরকার কি ইচ্ছাকৃতভাবে আসলে যেহেতু কন্ট্রোল করতে পারতেছে না, সরকার কি আরেকটি 1-11 ডেকে আনতেছে? দেখেন ফখরুদ্দিন মঈনুদ্দিন কি করলো, যখন দেখলো যে একটা ভালোভাবে নির্বাচন হলে বিএনপি আবার ক্ষমতায় চলে আসতে পারে, সেই সময় তারা হাসিনার সাথে বৈঠক করে হাসিনার হাতে ক্ষমতা দিয়ে গেল। আমার কাছে সন্দেহ লাগছে, ফখরুদ্দিন মঈনুদ্দিন যেহেতু আন্দোলনের কারণে আসলে আর টিকতে পারতেছিল না, সন্দেহ লাগতেছে যে তারা আসলে আগামীতে কোন দল ক্ষমতায় আসবে আমরা সবাই বুঝতে পারি মোটামুটি। সুতরাং এখন তারা আসলে যেহেতু কন্ট্রোল করতে পারতেছে না, এই ধরনের আন্দোলন, এই ধরনের পাতানো খেলা, এর মাধ্যমে আরেকটি 1-11 ডেকে আনতেছে কিনা, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত হলো আব্দুল হামিদ পালিয়ে গেল। আমরা শুনেছিলাম, পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে উচ্চ পর্যায়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় পালিয়েছে। তদন্ত করে কি এখনো পর্যন্ত দোষীদেরকে বের করা হয়েছে? আপনি এই দোষীদের বিরুদ্ধে আপনি যেদিন শপথ নিলেন সেদিন থেকেই তো দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। এখনো পর্যন্ত আওয়ামী লীগের 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে? হয়নি। দেখেন 23 সালের 28 অক্টোবর এবং তারপরে 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের মোটামুটি বিএনপি জামাতের 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। এই যে 9 মাস অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত কি আপনি 30,000কে গ্রেপ্তার করতে পেরেছেন? গ্রেপ্তার কথা যখন আসলাম, একটু ছোট আপনার মন্তব্য জানতে চাইব। অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেপ্তার হয়েছে, এইটার বিষয়ে মন্তব্য কি? দেখেন, আমি যেটি বলবো, যদি নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করতে হয়, তার আগে আমাদের এই যে ফারুকী আছেন উপদেষ্টা, তার সহধর্মীকে গ্রেপ্তার করতে হবে। আপনি একজনকে ধরবেন আর একজনকে ধরবেন না, সেটা কি হইতে পারে? আমরা মনে করি এই যে ফারিয়াদেরকে গ্রেপ্তার করার মাধ্যমে মূলত গণহত্যার যে বড় বড় অপরাধী আছে না, তাদের অপরাধকে এক ধরনের লঘু করা হচ্ছে। এই ধরনের মানুষকে আমি মনে করি গ্রেপ্তার করার কোনো প্রয়োজন নাই। আপনি 300 ডামি এমপিকে ধরেন, এদের সম্পদ বাজেয়াপ্ত করেন, 14 সালের এমপিদের ধরেন, 18 সালের এমপিদের ধরেন, ধরেছেন এখনো? এই যে নিশিরাতের ইলেকশন, ডামি ইলেকশন, মামি স্বামী ইলেকশন যে সকল ডিসিএসপিরা করলো, তাদের ধরেছেন? ধরেন নাই তো। সচিবালয়ে এখনো পর্যন্ত 80% আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা এখনো পর্যন্ত বসে আছে, পুলিশে বসে আছে, আইন উপদেষ্টা নিজে বলেছে। সুতরাং সর্বোচ্চ আপনি আওয়ামী লীগ রেখে দিয়েছেন, আওয়ামী লীগের ডামি এমপিদের পাসপোর্ট বাতিল করছেন না। আওয়ামী লীগের আর্থিক ব্যবস্থা এখনো পর্যন্ত আগের মতোই রয়েছে। আওয়ামী লীগকে হয়তো শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগের এমপিরা পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের এমপিদের সম্পদ কে পাহারা দিচ্ছে? একজন উপদেষ্টার স্বামী। সেই উপদেষ্টাকে আমাদের রেজওয়ানা আপা, এবং এইটি ইনকিলাবে নিউজ হয়েছে। সাবের মান্নানদের জামিন করিয়েছে আমাদের রেজওয়ানা আপা এবং আমাদের আদিলুর রহমান শুভ্র ভাই। তারা যদি আওয়ামী লীগকে এইভাবে রক্ষা কবচ হয়ে তারা যদি আওয়ামী লীগের পাশে দাঁড়ায়, তাহলে আওয়ামী লীগের কিসের গণহত্যার বিচার হবে? এই উপদেষ্টা পরিষদ যতদিন আছে, আমি আজকে বলে যাচ্ছি, এরা কোনোভাবে গণহত্যার বিচার করবে না। যদি গণহত্যার বিচার বাংলাদেশে হয়, তাহলে আগামীতে যে সরকার আসবে, হয়তো নির্বাচিত সরকারের হাতেই গণহত্যার বিচারটা হবে। আমি তাজনুবা জামান, আপনার কোনো কিছু নিয়ে মন্তব্য আছে কিনা? আচ্ছা, আমি কি এটা নিয়ে মন্তব্য করব না, আমি দর্শকের বলে তার। হ্যাঁ, আচ্ছা, দর্শককে ধন্যবাদ। উনি বলেছিলেন যে এনসিপির আমন্ত্রণে কেন বিএনপি আসবে। আসলে আমরা চাই আমাদের আশাটা ছিল যে বিএনপির কেন এটাতে আহ্বান জানালো না, কারণ বিএনপি গত 15 বছর এত নির্যাতিত, এত জুলুম সহ্য করা একটা দল এবং অনেক খারাপ সময়ে বিএনপি টিকে ছিল। তো জনমানুষের আশা ছিল যে, বা আমাদেরও আশা ছিল যে বিএনপি এই আন্দোলনের নেতৃত্ব দিবে, যেটাতে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ এবং রাজনৈতিক কার্যক্রমের একটা ফয়সালা আসবে। আচ্ছা, এই অনেকগুলো প্রসঙ্গ তুললেন, কিন্তু আমি রাশেদ ভাইয়ের সাথে একমত যে অন্তর্বর্তী সরকার অনেকগুলো ক্ষেত্রে ব্যর্থ এবং অনেকগুলো ক্ষেত্রে তারা সময় ক্ষেপণ হচ্ছে। কিন্তু ওনার পুরো বক্তব্যে আমি একটাবারও এই জুলাই শহীদ আহত বা জুলাই ঘোষণাপত্র এবং এই যে মৌলিক সংস্কার যে প্রশ্নটা, যে জায়গাটাতে কিন্তু পুরাটা স্টাক হয়ে আছে, এই কিছুদিন আগেও 2-3 দিন আগেও কিন্তু
জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন যে বল কিন্তু এখন রাজনৈতিক দলগুলোর কোর্টে, যত তাড়াতাড়ি তারা রাজি হবেন তত তাড়াতাড়ি ভোট হবে, নির্বাচন হবে। তাহলে এই মৌলিক সংস্কারগুলো কেন? উনি বললেন যে গণতান্ত্রিক চর্চা চায়, আর কেউ যাতে হাসিনা না হতে হয় এটা চায়। কিন্তু আমরা যদি এই পদগুলো রেখে দিয়ে মুখে খালি বলি যে এই সরকার ব্যর্থ এবং আমরা হাসিনা চাই না, গণতন্ত্র হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, এটা যদি আমরা মুখে বারবার আওড়াই, কিন্তু আমরা সমস্যাটা ডিপে 1 বাই 1 পয়েন্ট ধরে ধরে যেসব পদ দিয়ে স্বৈরশাসক সাংবিধানিকভাবে ক্ষমতায় আসে এবং সংবিধান তাকে বাধা দেয় না এবং একজন প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার অধিকারী হয় এবং হাসিনা হয়ে উঠে একক ক্ষমতার অধিকারী হয়ে উঠে, আমরা সে কোনো পথ বন্ধে কিন্তু একমতে পৌঁছাচ্ছি না। আমরা যদি এই মৌলিক সংস্কারগুলোতে যদি রাজনৈতিক দলগুলো যদি একমত হয়ে যায়, ডিসেম্বরের আগেই কিন্তু নির্বাচন সম্ভব। এটার জন্য কিন্তু খুব বেশি দেরি করতে হবে না। এবং এই যে জনদুর্ভোগ বিভিন্ন জায়গায়, জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ে, আমরা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা আগে দিতে পারতাম, সেটাও কিন্তু আমরা ঐক্যমতে আসছি না দেখে আমরা কিন্তু দিতে পারছি না। কিন্তু আপনাদের রাজনৈতিক দলগুলোর নেতাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে কি মনে হয় যে আসলে যে কোনো একটা সমস্যার সমাধানে একমতে এখন আর পৌঁছানো সম্ভব? কেন সম্ভব না? এটা শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার অভাব। এখানে কিন্তু খুব আহামরি আউট অফ নোওয়্যার একদম মঙ্গল গ্রহ থেকে এনে কিন্তু কোনো সংস্কার প্রস্তাব দেওয়া হয় নাই, এমন কোনো প্রস্তাব ওখানে রাখা হয় না। এখানে শুধু প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করা, নারীর ক্ষমতাটাকে আরও সমৃদ্ধ করা, প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে জবাবদিহিতার আন্ডারে আনা, বিচার বিভাগটাকে থেকে প্রধানমন্ত্রীর যে একটা সরাসরি হস্তক্ষেপ আছে এটাকে দূর করা এবং এই প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে মানে বিকেন্দ্রীকরণ করা। মানে সুস্পষ্টভাবে প্রত্যেকটা সুপারিশ মালায় কিন্তু এটা আলাদা আলাদাভাবে আছে। আমরা কিন্তু এই যেই শহীদ এবং আহতদের উপর দাঁড়িয়ে কিন্তু আমরা আজকে একদম নির্বাচন, সংস্কার, অন্তর্বর্তী সরকার এসব নিয়ে আমরা কিন্তু যুদ্ধ করছি, কিন্তু আমরা একটা বারও কিন্তু তাদের কথা আমাদের আলোচনায় কিন্তু তারা আসছে না। তারা কিন্তু এই বিচারের দিকে তাকিয়ে আছে এবং তাদের প্রতি কিন্তু আমরা দায়বদ্ধ, শহীদের প্রতি, যে আমরা যদি বাংলাদেশকে এই মৌলিক সংস্কারে এক হতে না পারি। এবং আপনি দেখেন এটা কিন্তু এই প্রথম না বাংলাদেশের ইতিহাসে, বারবার কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আমরা ৭২-এ ব্যর্থ হয়েছি, আমরা ৯০-এর পরে ব্যর্থ হয়েছি, জীবন দিয়েছে, শহীদ হয়েছে। তাহলে ছাত্রদের এবং জনমানুষের কাজ কি? আসবে, জীবন দিবে, আহত হবে, শহীদ হবে, তারপর তারা আবার বাসায় চলে যাবে আর ক্ষমতাসীনরা আবার আগের মতো কপি পেস্ট হয়ে বসে যাবে। এভাবেই কি চলবে? এই চক্র থেকে, এই লুপ থেকে বাংলাদেশকে তো মুক্ত করতে হবে এবং এই জায়গাটাতেই জাতীয় ঐক্য প্রয়োজন। এরপর প্রতিযোগিতা করে আপনি যে ক্ষমতায় আসবে সেই রাষ্ট্র সরকার গঠন করবে। এই যে আমি অন্তর্বর্তী সরকারের আমি বসে বসে আমি যদি চিল্লাই যে অন্তর্বর্তী সরকার এই ব্যর্থতা, আমি একমত যে অনেক ব্যর্থ তারা, কিন্তু তারা যে কাজে আসছে, এই যে স্বৈর শাসক থেকে, স্বৈরতন্ত্র থেকে যে গণতান্ত্রিক পথে যে রোডম্যাপ তারা দিয়েছে, এটা থেকে আমরা একমত হচ্ছি? আমরা তো ওই জায়গায় রয়ে গেছি যেখানেই আমাদের মূল সমস্যা। রাশেদ খান, আপনাকে জানতে পারি একটু বাংলাদেশ ঢাকা শহরের যে রাজধানীর এই 2 সিটির মেয়র পদ নিয়ে যেভাবে এখন একটা উত্তপ্ত অবস্থা চলতেছে, এটা কিভাবে দেখতেছেন? না, তার আগে আপার কিছু কথার উত্তর দিই। তিনি বললেন যে আমি কেন রাষ্ট্র সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং আহত শহীদদের নিয়ে কথা বলছি না। দেখেন, এই কথা আপনি যেহেতু আমার পেজ ফলো করেন, আপনি নিশ্চয়ই দেখেছেন আজকে আমি লিখেছি যে সরকারের আসলে অগ্রাধিকার কোথায় ছিল? এক গণহত্যার বিচারটা করা দ্রুত সময়ের মধ্যে। আমাদের আইন উপদেষ্টা বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে গণহত্যার বিচার তারা শেষ করবেন। আমার মনে হয় না সেটি সম্ভবপর, কারণ একটা ট্রাইব্যুনালের মাধ্যমে কোনোভাবেই সম্ভবপর নয়। যদিও শুনেছি যে আরেকটা গঠিত হয়েছে, 2টা হলেও সম্ভবপর নয়। আর এত অল্প সময়ের মধ্যে এত অপরাধীর আসলে বিচার আপনি শেষ করতে পারবেন না। আর যেটি দেখেন, আহত এবং শহীদদের তালিকা, সরকার তো নিজের দায়িত্ব ছিল 9 মাসে এই কাজটা শেষ করা। একটি জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন করলো, যেখানে একবার সার্জিস হলো সাধারণ সম্পাদক, মুগ্ধের ভাই স্নিগ্ধ তিনি হলেন সিইও, তারা 2জনই পদত্যাগ করলো। এই ফাউন্ডেশন এখন কেমনে চলবে? আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে এই ফাউন্ডেশনকে একটি সার্বজনীন ফাউন্ডেশন বানানো, যেখানে সকল ছাত্র সংগঠনের নেতারা থাকবে এবং তারা ভলেন্টিয়ারি আসলে এখানে কাজ করবে। সেটা হয় নাই। এরপরে দেখেন আপনি যে সরকারের দায়িত্ব ছিল শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, সেই কাজটি আসলে সরকার করেনি। আমার প্রত্যেকটা বক্তব্যে মোটামুটি এই কথাগুলো আসে। হয়তো সর্বশেষ বলতাম, হয়তো লাস্ট পার্টে এটি আপু না বললেও এটি সাধারণত আমি সব জায়গায় বলি। তো সরকার এই কাজগুলো আসলে সরকার করেনি, সুতরাং সরকারকে দায় নিতে হবে। রাষ্ট্র সংস্কারের নামে আমরা লক্ষ্য করছি যে সরকার এখন মানবিক করিডোর নিয়ে এক ধরনের আলাপ আলোচনা শুরু করেছে এবং এক ধরনের বিতর্ক উস্কে দিয়েছে।
চট্টগ্রামের বন্দর বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বলা হচ্ছে যে দেশীয় প্রতিষ্ঠান পাইলে তারা নাকি লুটপাট করবে, সেই প্রতিষ্ঠানের কাছ থেকে নাকি রাজনৈতিক দলগুলো মুনাফা নেবে। তো ঠিক আছে, আপনি ওপেন টেন্ডার করলে যে কোম্পানি ভালো, আপনি কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেন, সেই কোম্পানিকে দেন যে কোম্পানি এই কাজটা ভালোভাবে করতে পারবে। অমুক কোম্পানি তমুক কোম্পানিকে কেন দিতে হবে, বিদেশিদের কাছে কেন দিচ্ছেন? এটি নিয়ে কিন্তু নানান ধরনের সন্দেহ সংশয় রয়েছে। সুতরাং এই যে মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে যে তালবাহানা, এটা কোনো সংস্কারের অংশ হতে পারে না। রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে সরকার কি বলেছিল যে 1,80,000 রোহিঙ্গা ফেরত যাবে, কি হইল? উল্টো 1,18,000 চলে এসেছে। অর্থাৎ সরকারের যে কথাবার্তা, এর মধ্যে ভাওতাবাজি রয়েছে। বিজনেস সামিট দেখেন, বিদেশে আমরাও গিয়েছি, আমি চীনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলাম। দেশে অনেকে আন্তর্জাতিক এজেন্সি বা সম্প্রদায় বা সংগঠন আসলে আমাদের সাথে বসে। কোনো দেশ এখন বিনিয়োগ করবে না, এই ধরনের আনস্টেবল সিচুয়েশনে আসলে কেউ বিনিয়োগ করে না। এই বিজনেস সামিট নিয়েও ভাওতাবাজি। 4টা কথা বললাম, মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর, রোহিঙ্গা ফেরত পাঠানো এবং বিজনেস সামিট। সরকার এই যে মানুষকে আইওয়াশ করতেছে, এটা কোনোভাবেই সংস্কারের অংশ হইতে পারে না। আমরা হাসিনার সময় দেখেছি শুধু উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন, এই সময়ও শুধু উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন, কিন্তু এই সরকারের অগ্রাধিকার আসলে এই ক্ষেত্রে ছিল না। সরকারের অগ্রাধিকার ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যাকারীদেরকে গ্রেপ্তার করা, গণহত্যার বিচার করা। সর্বশেষ বলবো, আপা বলেছে যে সরকার একটি মোটামুটি সংস্কারের রোডম্যাপ দিয়েছে। না, সরকার কোনো সংস্কারের রোডম্যাপ দেয়নি। সরকার এখনো পর্যন্ত তার পরিকল্পনা প্রকাশ করেনি। সরকার একটি অন্ধকারের মধ্যে পরিচালিত হচ্ছে। সর্বশেষ আপনি যে প্রশ্ন করলেন, ঢাকার মেয়র একজন হিজবুত তাহরীর সদস্য, সে যদি উত্তরের প্রশাসক হইতে পারে, আমার কথা না, এই কথা বলেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন সাংবাদিক জুলকার নায়ের সামি বলেছেন। এই যে সামি সাহেব বললেন যে ঢাকার মেয়র মোহাম্মদ এজাজ, তিনি হলেন হিজবুত তাহরীর সদস্য ছিলেন, তিনি 2 বার অ্যারেস্ট হয়েছিলেন। তো এইরকম লোককে যারা এইভাবে প্রশাসক বা মেয়র বানালো, তাদের শাস্তি আপনি দাবি করবেন না? তো সেই জায়গায় ইশরাক সাহেব কি ইলেকশনে পাশ করে নাই? ইশরাক শেখ তো ওই সময় ইলেকশনে পাশ করেছে, এটা সবাই জানে। এবং এখনো পর্যন্ত মানুষ কিন্তু তাকে জনতার মেয়র বলে। যেখানে আদালত রায় দিয়েছে, আদালতের রায় আপনি মানতেছেন না কেন? একজনকে নিজের মতন করে এনসিপির নেতা, এনসিপি বলতে জাতীয় নাগরিক কমিটি ছিল সম্ভবত, জাতীয় নাগরিক কমিটির নেতা ছিল, তাকে যদি আপনি প্রশাসক বানাইতে পারেন, তাহলে কেন ইশরাক সাহেবের মতন একজন জনপ্রিয় ব্যক্তিকে আপনি কেন তাকে মেয়র ঘোষণা দেওয়ার পরেও কেন মানতে পারতেছেন না? সরকার আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে, ওই যে বললাম না যে সরকার আরেকটি 1-11 ঘটাইতে চায়, এই জন্য এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি। আমি তাজলিমা যাবেন, আপনাকে জানতে চাই মেয়র নিয়ে আপনার কোনো আছে কিনা? এই আন্দোলন চলছে, মেয়র নিয়ে আমি সর্বশেষ যেটা জানি, আন্দোলনতেও আসলে এটা বলা হয়ে গেছে যে নির্বাচন কমিশন একদম বিবাদী থাকার পরও এটা নিয়ে আপিল বিভাগে কোনো আবেদন করেনি। এবং সর্বশেষ যতটুকু জানি, স্থানীয় সরকার বিভাগে হাইকোর্টের একটা রিট পিটিশন আছে এবং এই আপিল বিভাগের ব্যাপারটা এবং স্থানীয় সরকার বিধান অনুযায়ী আইন মন্ত্রণালয়ে একটা মতামতের জন্য তারা একটা গত 15 মে মনে হয় পাঠানো হয়েছে এবং সেটার জন্য অপেক্ষা করছে তারা কি মতামত দেয়। কিন্তু আমার, যদি আপনি নিজের মতামত জানতে চান, আমার কাছে আসলে মনে হয় যে ইশরাক সাহেব এত চেষ্টা করছেন মেয়র হওয়ার জন্য, আমার কাছে মনে হচ্ছেন যে ওনাকে আসলে মানে দিয়েই দেওয়া হোক। মানে অনেক দিন ধরে, 4 দিন ধরেই হচ্ছে, এটা নিয়ে আসলে বিরোধিতা করারও একটা আগ্রহ মানে এটা আমার নাই আর কি। আমার কাছে মনে হচ্ছে যে আরো ইম্পর্টেন্ট ইস্যু এখন জাতীয়ভাবে আছে। ইলেকশনগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর যে আপত্তি, সেখানে আবার মেয়র হওয়ার জন্য যে আগ্রহ, দুটো মিলে একটা ধরনের। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে উনি এত জনপ্রিয় নেতা, আর কয়েকটা মাস পরেই কিন্তু জাতীয় নির্বাচন হবে। যদিও আমার রাজনৈতিক অভিজ্ঞতা বা জ্ঞান হয়তো রাশেদ ভাইয়ের মতো না, কিন্তু আমার কাছে একবারও মনে হয় না যে ডিসেম্বরের পরে বা এই নির্ধারিত সময়ের পরে নির্বাচনটা হবে। তো ইশরাক সাহেব একজন জনপ্রিয় নেতা, উনি আমার মনে হয় যে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেই উনি সামনে মন্ত্রী হতে পারবেন। এবং ওনার যে আগ্রহ, ওনার সমর্থকদের যে আন্দোলন, আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার আসলে ব্যক্তিগত মত যে ওনাকে আসলে দিয়ে দেওয়া হোক। এটার থেকেও মানে আমার অন্য যে জাতীয় ইস্যুগুলো আছে আমরা ওটা নিয়ে আলোচনা করি। আরেকটা হচ্ছে যে সরকার যে মানবিক ডোর বা হচ্ছে বন্দর ইস্যু নিয়ে যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নাই বা বিচারের বিষয়টাকে যে অগ্রাধিকার দেয় নাই, এটাতে আমি রাশেদ ভাইয়ের সাথে একমত। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু এরকম আন্তর্জাতিক ইস্যুতে তাদের কথা বলা উচিত ছিল। কিন্তু এটাও আবার
ঠিক যে আমরা রাজনৈতিক দলগুলো কিন্তু কেউ কোনো ইস্যুতে সরকারকে সাহায্য করি না, এবং নিজেই বললেন রাশেদ ভাই যে আমাদের মধ্যে কিন্তু অনেক ধরনের মতবিরোধ আছে। তবে চট্টগ্রাম বন্দর নিয়ে আমি একটা কথা না বললেই না। বাংলাদেশের প্রায় 405টা ইন্টারন্যাশনাল পোর্টের মধ্যে কিন্তু চিটংয়ের মানে বিশ্ব ব্যাংকের র্যাঙ্কিং অনুযায়ী 304। মানে এত বড় একটা পোর্ট থাকার পরও কিন্তু এটা থেকে খুব বেশি কিন্তু আসছে না, উল্টা দুর্নীতির কবলে। এবং ডিপি ওয়ার্ল্ড বা সিঙ্গাপুরের পিএসএ আরেকটা পোর্ট অর্গানাইজার, তারা যে এটার দায়িত্ব নিতে চাচ্ছে, এটাতে আমার কাছে যেটা মনে হয় বিভিন্ন যে আমাদের যে পোর্টের যে ক্যাপাবিলিটি, যে অন্যান্য পোর্টের তুলনায় যে পরিমাণ কম, এটা যদি একটা জনমতের মানে সব পক্ষের ভিত্তিতে যদি এটা একটা ইন্টারন্যাশনাল হ্যান্ডে যায়, এটা আমার মনে হয় না যে এটা মানে এটা একটা বিবেচ্য বিষয়, এটা একটা বিবেচ্য বিষয়। এবং মানে একদম যে কাকে চিল নিয়ে গেছে মতো সব কিছুতে আমাদের আসলে একদম একটা সরকার একটা বলেছে সাথে সাথে ওটার বিরোধিতা না করে আমরা একটু ডিসকাশনে কিন্তু যেতে পারি যে কোনটা পক্ষ বিপক্ষ কোনটা আমাদের জন্য ভালো হয়। আর কিছু কি বলার সুযোগ আছে? ওকে, 30 সেকেন্ড আমি একটু কথা বলতে চাচ্ছি। দেখেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজটা আইন মন্ত্রণালয়ে কেন পাঠানো হচ্ছে? মূলত আসিফ স্যারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের বিতর্ক আপনি নিশ্চয়ই দেখেছেন। যদিও এই বিতর্কের এখনো পর্যন্ত কোনো কিছুর প্রমাণ আমরা পাইনি। মূলত আসিফ স্যারের ঘাড়ে বন্দুক রেখে বা তাকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ওই বিষয়টা আসলে ঝুলিয়ে রাখার জন্যই মূলত আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটা ওই মন্ত্রণালয়ের কাজ না, এটা চাইলে আসিফ মাহমুদ নিজেই সমাধান করতে পারে। আমি অভ্যন্তরীণ তথ্য বলি, দেখেন আসিফ মাহমুদ কোনোভাবেই চায় না যে ঢাকার নিয়ন্ত্রণ তাদের হাতের বাইরে চলে যায়। তারা কিন্তু ঢাকা দক্ষিণের একজনকে বসাতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু আদালতের রায় হয়ে গেছে আর বসাতে পারেননি, এখন তারা এই ধরনের জটলা ইচ্ছাকৃতভাবে তৈরি করছে। আচ্ছা, আমরা নিশ্চয়ই এটা নিয়ে আর পরে আলোচনা করতে পারবো। আমাদের সময় একদম শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছে, আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিজের সময় থাকবেন।